কার নিউজ ভেবে পাচ্ছে না। আসমান জমিন কিভাবে এক হচ্ছে। রায়া তো ইফাজকে দেখতেই পারে না, তাহলে বিয়ে করছে কেন? ওর ছোট মাথায় কিছুতেই এই প্রশ্নের উত্তর আসছে না। রায়া কেটে ফেললো নিউজ তার নরম নরম হাতে, চোখ মুছে দিয়ে বলল, কাঁদছো কেন তুমি? ফোপাতে ফোপাতে রায়া বলল, আমি চলে গেলে আমার কথা মনে পড়বে তোর? কষ্ট হবে আমার জন্য? অবাক হলো নিউজ। তুমি কোথায় যাবে? তুমি তো আমাদের সাথে থাকবে। মনে মনে হাসলো রায়া। পাগল ছেলে, ও হয়তো এখনো বিয়ে মানেই বোঝে না। বিয়ের পর তো মেয়েরা বাবা মা চেনা পরিচিত সবাইকে ছেড়ে স্বামীর সাথে অচেনা পরিবেশে পা বাড়ায়। নিউজ বলেই যাচ্ছে, আমরা সবাই একসাথে থাকবো। আমার তো বড় ভাই বোন নেই, ছোটও না, আমি একাই। আমার মনে হয় তুমি আর ইউপাস ভাই আমার ভাই বোন। মায়ের পেটের আপন ভাই বোন যেমন হয় না, ঠিক তেমন। ইউপাস ভাই বাইরে থেকে সবসময় আমাকে ধমকাবে, মনে মনে ভালোবাসে। আর তুমি তো এখন আমার জন্য কাঁদছো। বলো, আমার জন্য কাঁদছো না? নিজের কাপা হাতে নিউজের ছোট্ট হাত দুটো চেপে ধরলো রায়া। রায়া তখনও জানতো না ইফাজের সাথে তার বিয়ে হচ্ছে। ছাদে গিয়েও প্রথমে বুঝতে পারেনি ইফাজের বাবা মা এখানে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাদের বাড়ি এটা, বাবা মা দাওয়াত করেছেন তাদের, যেহেতু একই বাড়ি একই সাথে হলুদ হবে, তাই আর আলাদা স্টেজ করেনি। ইভা একগাল হেসে রায়াকে নিয়ে স্টেজে বসিয়েছে। নিচু গলায় ইভা রায়ার কানে কানে বলল, কাঁদছো নাকি তুমি? বিয়ের আগে কান্নাকাটি সেরে নাও, কাল আমি তোমাকে সাজানোর পর কাঁদলে খবর আছে। মেকআপ কিন্তু একটু নষ্ট হতে পারবে না। হঠাৎ রায়ের চোখ ছাদের দরজায় পড়ল। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে ইফাজ উঠে আসে, চোখগুলো ভাঁজ করা। এই প্রথম ছেলেটাকে দেখে রায়ের ভালো লাগছে, রাগ হচ্ছে না, চোখ সরিয়ে নিতেও ইচ্ছে করছে না। বিরক্ত মুখে এগিয়ে আসছে ছেলেটা। আজ রায়ের মনে বদ কথাটাও আসে না। ছেলেটা বদ না, মোটামুটি ভালোই, শুধু একটু বেশি রাগী। ইফাজ তার দিকে একবার তাকিয়েছে, চোখে চোখ পড়লেও চোখ নামিয়ে নেয়নি রায়া। সেই প্রথম দিন ভুল বুঝে চোর বলেছিল, মাঝ রাস্তায় এক চর খেয়েছিল, আবার সেদিন রাতে সিঁড়িতে আরেক চর খেয়েছিল। তার প্রতিশোধ নিতে গাছ থেকে সব ফুল ছিঁড়ে নিয়ে গয়না বানিয়ে পড়েছিল। এই অবস্থায় আবার ছেলেটার মুখোমুখি হয়েছিল। আজও সে হলুদের সাজে বসে আছে, কাল বিয়ে হবে তার। আজ ছেলেটা মনে মনে কি ভাবছে? ইফাজ বিরক্ত মুখে ইভাকে বলল, যা করে তাড়াতাড়ি কর, আমি 30 মিনিটের বেশি এখানে বসে থাকতে পারবো না। তোদের এই নাটক সহ্য হবে না আমার। ইফু, আজ তোদের গায়ে হলো, তুই আজও এমন খিটখিট করছিস? দিন দিন বদমেজাজি হচ্ছিস তুই। বড় বোন হিসেবে যখন তুই গালে দুটা লাগাবো না, তখন চোখে সরিষা ফুল দেখবি। এখন চুপচাপ স্টেজে উঠে বজ্র ছেলের মতন রাহার পাশে গিয়ে বস। আমি ওই মেয়ের পাশে বসতে পারবো না। এখনো তোকে এক চড় লাগাবো নাকি? আমি এখনো বুঝতে পারছি না, তুই ওই মেয়ে এই মেয়ে সে মেয়ে করছিস কেন? রাহা তোর বউ হবে, তুই ওকে ওই মেয়ে করে বলবি নাকি? না তো জানবাবু বলে চুন খাবো? ছি ছি, বড় বোনের সামনে মুখ ফুসকে এটা কি বলে ফেললাম। লজ্জা লজ্জা, রাগে মাথাটা খারাপ হয়ে গেছে। কিবা ফিক করে হেসে দিয়ে বললো, তা বিয়ের পর না বলিস তোর বউকে তুই কি বলে ডাকবি না ডাকবি এখন তো তোরই ব্যাপার। জান বাবু বলবি নাকি কলিজা ময়না টিয়া বলে চুমু খাবি, ওইসব পরে বলিস। আগে সুন্দর মতন হলুদ আর বিয়েটা হয়ে যাক। এখন আমার লক্ষ্মী ফো হয়ে বাবির পাশে গিয়ে বসো শোনা। ইফাস স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে, ওকে এদিক আসতে দেখে রায়ার বুক ধুকপুক করছে। কোনো কথা না বলে রায়ার দিকে না তাকিয়ে ইফাস ওর পাশে এসে বসল। ঘটনার আকস্মিকতায় রায়ার মুখ হা হয়ে গেছে। এই ছেলে তার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? তার পাশে এসে বসেছে কোন আঙ্কেলে। নিজেকে সামনে নিয়ে কিছু বলতে যাচ্ছিল রায়া, এবার কথায় থমকে গেল। বর কনে হাজির, এবার তাহলে হলুদের উস্তাদ শুরু করা যাক। মাশাল্লাহ মাশাল্লাহ, একসাথে দুজনকে অনেক সুন্দর লাগছে। দোয়া করি আল্লাহ তোমাদের দুজনকে এমন ভাবে সারা জীবন একসাথে রাখুক, সুখে শান্তিতে ভরিয়ে দিক তোমাদের সংসার। হাসির টিমের মতন বড় বড় চোখ করে ইফাজের দিকে ফিরল রায়া, বলে উঠল, এই বদের সাথে আমার বিয়ে হচ্ছে, এর সাথে সারা জীবন কাটাতে হবে আমার। একে বিয়ে করে এর বাচ্চা কাচ্চার সংসার সামলাতে হবে, অসম্ভব। এই বিয়ে কিছুতেই হবে না, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। এর কথা আমাকে কেউ বলেনি, তাহলে আমি কোনোদিনও রাজি হতাম না। গা থেকে শাড়ির আঁচল খুশিয়ে ফেলে গলা ফাটিয়ে চিৎকার করলো রায়া, আমি বিয়ে করবো না, না না না। ওই বদ জানোয়ার বান্দরকে আমি জীবনেও বিয়ে করবো না। পরিচয় হওয়ার আগেই বদ আমাকে দুটো থাপ্পড় মেরেছে, না জানি বিয়ের পর আমার সাথে কি করে।
দিনে রাতে কয়টা থাপ্পড় দেয় না, আমি তো বিয়ে করবই না, কোনোভাবেই না, মরে গেলেও না। রায়া চিৎকার শুনে মা ছুটে এসেছে, শাড়ির আঁচল তুলে দিয়ে বলল, কি হয়েছে তোর? কি হয়েছে মা আমার? চিৎকার করছিস কেন? আমি বিয়ে করব না, তুমি বাবাকে বলে বিয়ে বাতিল করে দাও। ওই বদের হাড্ডিকে বিয়ে করে আমি মার খেয়ে মরতে পারবো না। ওই ছেলে যা রাগী, তোমার মেয়েকে মেরেই ফেলবে মা। রাগী গলায় ধমক দিয়ে মা বললেন, ছেলে মানুষের কথা বলিস না রায়া, সব জায়গায় ফাজলামি পেয়েছিস নাকি? গায়ে হলুদ হয়ে গেছে, কাল বিয়ে, এখন বলছিস বিয়ে করবি না? তোর বাবার সম্মান মজা মনে হয় তোর কাছে? বিয়ের আগের রাতে বিয়ে ভেঙে দিলে তোকে ছিচি করবে, সমাজে মুখ দেখাতে পারবে না তোর বাবা। কিন্তু মা, তোমরা তো আগে বলনি ওই ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। ভ্রু উঁচিয়ে মা বললেন, ওই ছেলেটা কে? যার সাথে তোমরা আমার বিয়ে দিতে চাইছো, ওই বদ। এক থাপ্পড় মারবো বেয়াদব! বাবু স্বামীকে বদ বলিস? এই শিক্ষা দিয়েছে তোকে? তুমি জানো না মা, বিয়ের পর একটু টেরিং বেরিং করলে ওই ছেলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। সেটা ভালোই হবে, তোর ভাট খারামি কমবে। তুমি সন্তান হারা হতে চাও? একটা মাত্র মেয়ে, সেই মেয়েকে হারাতে চাও? তুমি চাও আমি ওই ছেলের হাতে জীবন দিই? মেয়ে সব পাগলামির কথা শুনলে মরে যেতে ইচ্ছে করছে। এই মেয়ে নতুন করে আবার কি শুরু করলো? নিজেই রাজি হয়েছে, এখন এসব বলছে? অসহায়ভাবে মাথা নাড়িয়ে মা বললেন, মারবে কেন মা? কোনো স্বামী কি তার স্ত্রীকে মারে? তোর বাবা কখনো কি আমার গায়ে হাত তুলেছে? তাহলে ইবাস কেন মারবে? ইবাস তো অনেক ভালো ছেলে, তোর বাবার থেকে ভালো। তুই দেখিস, ইবাস তোকে অনেক ভালোবাসবে, একটুও বকবে না। মারবে তো দূরে, উল্টে তোর সব কথা শুনবে। এখন তুই আর পাগলামি করিস না মা, তোর বাবা শুনলে রাগ করবে। আর ওই বাড়ির কেউ শুনলে কি ভাববে বলতো? লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, পাগলামি করিস না। তুই তো আমার ভালো মেয়ে, এইসব শুধুই তোর ভয়। তুই ভয় পেয়ে এইসব ভাববি। বাস তোকে মারবে না, বকবেও না। রাতে ইভা এসে রায়ার 2 হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিয়ে গেল। শুধু কি মেহেদি পরিয়ে ক্ষান্ত হয়েছে, ডান হাতের তালুতে বড় করে ইফাজের নাম লিখে দিয়েছে। রায়া মুখ ফুটে কিছু বলতেও পারেনি। ইফাজের কাছে ইফা ঘেঁষতেও পারেনি। ইফাজ রাগ দেখিয়ে বড় বোনকে তাড়িয়ে দিয়েছে। ইফা মেহেদি দেওয়ার কথা বললে ইফাজ মুখ কুচকিয়ে বলেছে, তোদের ছাগলামি শেষ নেই, ছেলেরা হাতে মেহেদি দেয়। দেয় না নাকি? বিয়ের সময় তো সবাই দে। সবাই দিলেই তো হারাম জিনিস হালাল হয়ে যায় না। ছেলেরা মেহেদি দিতে পারবে না, ওসব লাল নীল রং মেয়েদের মাখার জিনিস। আমার সামনে থেকে এখন তুই দূর হতো। মুখ মুছড়ে ইভা বলছে, ওরে আমার হুজুর রে, শুক্রবার ছাড়া কি আর কোনোদিন নামাজ পড়ো না? এখন আসছা হাফিজ গিরে দেখাতে? এবার ছুটি গিয়ে ইফাজকে বলো, এই তোর সমস্যা কি রে? আমি নামাজ পড়ি কি পড়ি না তা তুই মসজিদে গিয়ে দেখে আসছিস? দেখ, তুই আমার বড় বোন বলে কিছু বলছি না, মুখ বুঝে তোদের অত্যাচার সহ্য করছি। বিয়ে করতে বলেছিস, বিয়ে করছি, এর থেকে বেশি আমাকে দিয়ে হবে না। বেশি চাপাচাপি করলে আমি কিন্তু বিয়ের আগের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে যাব। তখন তোর ওই আদরের হতে না পারা ভাবির জন্য নতুন বর খুঁজিস, কারণ আমাকে তো হাতের কাছে পাবি না। 1 মাস আগে আমি আর বাড়িতে ফিরবই না। ইফাজের কথা শুনে ইফা সত্যি ভয় পেয়ে ওকে আর চাপাচাপি করলো না। মাথা খারাপ, ইফুটা পালিয়ে গেলে তখন আবার নতুন ঝামেলা তৈরি হবে। ছেলেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছে, এটাই অনেক। পরের দিন কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া ওদের বিয়ের আয়োজন শেষ হলো। 2তলা থেকে 3 তলায় যাবে রায়া। এখানে গাড়ির প্রয়োজন নেই, কিন্তু নতুন বউকে হাঁটিয়েও নিয়ে যেতে পারে না। ইভার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বিদায় নেওয়ার সময় রায়া বাবা মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। ইফাজ এসব কান্নাকাটি দেখে মনে মনে বিরক্ত হচ্ছে। মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না, চোখের সামনে আছে, পরেও এত কান্নাকাটি কি আছে? যাবার সময় ইভা বলল, ইফু তুই রাকে কোলে নিয়ে উপরে যা। বিরক্তিতে মুখ কুচকে ইফাজ বলল, কেন? তোদের উদ্ভট নিয়ম টিয়ম থাকলে আমি ওসব পালন করতে পারবো না। আরে বাবা, নিয়ম না, নতুন বউকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাবি নাকি? তোর বউকে তুই কোলে নিয়ে যা। আমি পারবো না। পেছন থেকে দুলাভাই হেসে বললেন, ঠিক আছে, বুঝতে পারছি। শালাবাবুর কষ্ট হবে। 10টা না 5টা না, একটা মাত্র দুলাভাই আমি আছি, কেন বলো তো? শালার বউকে না হয় আমি কোলে তুলে নিয়ে রুমে দিয়ে আসি। কান্না করে এমনি রায়ের অবস্থা কাহিল। এখন আবার এরা নতুন নাটক শুরু করেছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না সে। হঠাৎ কি মনে করে ইফাজ বলে উঠল, না থাক দুলা ভাই,
এই ভারী শরীর নিয়ে একা একাই তো এতগুলো সিঁড়ি উঠতে পারবেন না। আরেকজনকে কোলে নিয়ে উঠতে গেলে তো কাপড় নষ্ট করে ফেলবে। দুলাভাই ইভার দিকে তাকিয়ে চোখ টিপে হাসলো। দেখলে কিভাবে লাইনে আসি? নিজের বউকে এত সহজে অন্য কারো হাতে ছাড়বে নাকি? এটা আমার শালা বলে কথা। ইফাজ রায়াকে কোলে তুলে নিল। রায়া মনে মনে ভয় পাচ্ছে, না জানি বরটা ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে কোল থেকে ফেলে দেয়। ইফাজের মুখের দিকে তাকালো রায়া, কিছুই বুঝতে পারলো না কি চলছে এর মনে। হঠাৎ তার উপর এত দরদ দেখে নিজে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি উঠছে কেন? এর পিছনে অন্য কোনো মতলব নেই তো? ভয় পেয়ে দু হাতে শক্ত করে ইফাজের গলা চেপে ধরলো রায়া। ওর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এবার ফেলে দেখা দেখি। আমাকে ফেলে দিতে চাইলে সাথে তুইও পড়বি। আমার একা কবর ভাঙবে না, মরতে হলে তোকে সাথে নিয়ে মরবো বেটা বদ। রায়ার ভয় বুঝতে পেরে মনে মনে হাসলো ইফাজ। এর মাথায় এর থেকে ভালো চিন্তা আসবে না। নিজে যেমন পাগল ছাগল, অন্য কেউ তেমন ভাবে। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে রায়াকে দাঁড় করিয়ে দিল। মা বরণ ডালা নিয়ে এসে রায়াকে বরণ করে ঘরে তুললেন। এবার রায়াকে ইফাজের ঘরে নিয়ে এসেছে। জানোই তো এটা তোমার রুম, আগেই পড়ছিল, এখন দুইজনের। তুমি একটু রেস্টে নাও, সারাদিন অনেক দখল গিয়েছে, টায়ার্ড লাগছে হয়তো। আমি একটু পরে এসে তোমার কাপড় দিয়ে যাব, শার্ট চেঞ্জ করে নিও। মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো রায়া। আপু চলে গেলে মাথা থেকে ঘোমটাটা ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে বড় বড় দম নিয়ে বলল, আহ আল্লাহ, বিয়ে তো না, পুরাই জীবন তেজপাতা। ঘুমে আমি মরে যাচ্ছি, চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে। সুখে থাকতে ভূতে কিলায়, তাই মানুষ বিয়ে করে। ক্লান্তিতে বিছানায় শোয়ার পর কখন যে রায়া ঘুমিয়ে গেল তা সে পিছেও টের পায়নি। প্রায় 1 ঘন্টা পর ইফাজ রুমে এসেছে। দরজা ধাক্কা দিয়ে ভিতরে এসে চোখ চরক গাছ। মেয়েটা হাত পা ছড়িয়ে ছিটিয়ে মরার মতো পড়ে ঘুমাচ্ছে। একে দেখে কেউ বলবে আজ এর বিয়ে? শ্বশুরবাড়িতে আজই প্রথম রাত, বাসর ঘরে এসেই কোনো মেয়ে ঘুম দেয়? রায়ার নেতিয়ে যাওয়ার মুখের দিকে থাকিয়ে মায়াই হলো ইফাজের। যতই দুষ্ট হোক, মেয়েটা একটা মানুষ তো, সারাদিন বাতরামি করে বেড়ালে ক্লান্ত হবে না? ইফাজ রুমে কোনো প্রকার শব্দ করলো না। চুপচাপ বিনা আওয়াজে শেরওয়ানি চেঞ্জ করে একটা টি শার্ট গায়ে দিয়ে দরজা ফিরিয়ে দিয়ে চলে গেল। বাদরের সন্তানও ঘুমাক একটু, জাগলেই তো পাগলামি ছাগলামি শুরু করে দেবে। আচ্ছা, এর বাবা মা আত্মীয়রা একে কিভাবে সামলেছে? এক কথা শোনার মেয়ে তো ওনা। ঘুমের করে মিটিমিটি হাসছে রায়া, মনে হচ্ছে সুন্দর কোনো স্বপ্ন দেখছে। পর মুহূর্তে ওর মুখ কালো হয়ে গেল, হয়তো স্বপ্ন ইফাজ চলে এসেছে। এই মেয়ে, এই মেয়ে, এই কথা কানে যাচ্ছে না? ডাকছি শুনতে পাচ্ছ না? এই মেয়ে, ওঠো বলছি, ঘুম থেকে জাগো। কত বড় সাহস, আমার বেডে শুয়ে আছে। আমার বেডে ঘুমানোর অধিকার কে দিয়েছে তোমায়? দাও বলছি। রায়া জাগছে না। ইফাজ ঘরে চারপাশে তাকালো। দাঁড়াও, তোমাকে কিভাবে জাগাতে হয় তা আমার জানা আছে। পানির জগ দিয়ে রায়ার উপর ঢেলে দিল ইফাজ। চিৎকার দিয়ে হুড়মুড়িয়ে ঘুম থেকে জেগে উঠল রায়া। নিজেকে দেখছে সে। কই ভিজিনি তো, ওয়ান্না, স্বপ্ন দেখছিলাম তাহলে? বরটা এখন স্বপ্নে এসে আমাকে জ্বালানো শুরু করেছে। সত্যি ঘরে পানির জগ আছে কিনা খুঁজছে রায়া। আজ টেবিলের উপর পানি ভর্তি জগ। হুম, বদের হাড্ডিটা যদি আমার স্বপ্ন সত্যি করে দেয় না বাবা, এর সাথে আর বেশি কথা বলা যাবে না। রেগে গেলে দেখা যাবে সত্যি সত্যি পানি ঢেলে দেবে। জাদু আমাকে বিয়ে করার সত্য আমি তুলবই, রাতটা শুরু পার হোক না। কাল সকাল থেকেই তোমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলবো। হঠাৎ ইফাজ এসে ঘরে ঢুকলে ভয় পেয়ে গেল রায়া। মনে মনে বলল, সামান্য ভদ্রতাও শেখেনি, ঘরে আসার আগে যে নক করবে বা গলা খাকারি দেবে তা যেন বলে দিতে হবে। পুরো বেড দখল করে বেডের ঠিক মাঝখানটায় বসে আছে রায়া। ইফাজ আর চোখে একবার ওকে দেখলো। রায়া ভাবছে এ বুঝি স্বপ্নের মতো বরটা তাকে বেড থেকে নেমে যেতে বলবে। রায়কে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করতে লাগলো ইফাজ। মনে মনে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছে? চোখের পলক ফেলছে না? এমন নতুন কোনো শয়তানি আসছে নাকি? নিজেকে সামনে দিয়ে মুহূর্তেই শক্ত গলায় বলল, তাও আগে আজ নতুন দেখছো? প্রশ্নটা যে তাকেই করা হয়েছে প্রথমে বুঝতে পারল না রায়া। এর আগে ইফাজ কখনো সরাসরি এভাবে তার সাথে কথা বলেনি। আগে আপনি করে বলতো নাকি তুমি করে। ওর মুখ থেকে হঠাৎ তুমি ডাকটা কেমন অদ্ভুত শোনাচ্ছে। হ্যাঁ, বিরক্ত মুখে ইফাজ বলল, কানে সমস্যা আছে? কম শোনো?
একের পর এক ধাক্কা খাচ্ছে রায়া। এই বেটা তুমি তুমি করে তার সাথে তো মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? ভাব জমাতে চাইছে নাকি? রায়ার মনের দুনিয়ায় যত আজেবাজে চিন্তা আছে সব এসে ভর করতে লাগলো। একটু একটু ভয়ও লাগছে। তার কাছে তো বেটার মতলব ভালো ঠিকছে না। রায়কে বোবা সেজে বসে থাকতে দেখে চটে গেল ইফাজ। পুরোটা বেড দখল করে বসে আছে। সে শোবে কোথায়? রাত তো আর কম হলো না। ধমক দেওয়ার মতো করে ইফাজ বলল, বেড থেকে নামো, নইলে সরে বসো। একা পুরো বেড দখল করে নিজে বসে আছো। নিজে তো রুমে এসেই এক ঘুম দিয়েছো, অন্যের কথা তো তোমার ভাবার দরকার নেই। নাক ফোলানো রায়া ওকে খোটা দিচ্ছে, বেড থেকে নেমে যেতে বলছে। এত বড় অপমান! আস্তে আস্তে নেমে দাঁড়ানো রায়া। ইফাত ওকে পাশ কাটিয়ে গিয়ে বেডে বসলো। সোফার উপর কাপড় রাখা। ও ঘুমানোর সময় আপু হয়তো দিয়ে গিয়েছে। ওই যে তোমার কাপড় রাখা আছে, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে দাও। ভালো মেয়ের মতো চেঞ্জ করে এলো রায়া। এখন একটু হালকা হালকা লাগছে, মনে হচ্ছে 20 কেজি ওজনের কোনো ভার গা থেকে নেমে গেছে। মনে মনে রায়া ভাবছে, আমাকে কি বেডে থাকতে দেবে না? নিজের ঘর বলে খবরদারি করবে, প্রতিশোধ নেওয়ার জন্য মাটিতে শোয়াবে আমাকে। ইফাস চিন্তা করছে, মেয়েটা এখানে নতুন, ওর সাথে আগের ঝগড়ার কারণে হয়তো সহজ হতে পারছি না। এমন হলে কোনো কিছু নিয়ে অসুবিধা হলেও বলবে না। এখন থেকে বাকিটা জীবন যেহেতু একসাথে কাটাতে হবে, তবে দুজনকে এখন থেকেই মানিয়ে নিয়ে চলতে হবে। ওর সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করে নিলে কেমন হয়? ইফাস এসব ভাবতে ভাবতে রায়া অন্য কাণ্ড ঘটিয়ে বসে আছে। সে নিজে বেডে শুতে না পারলে বরটাকেও শুতে দেবে না, এটা ভেবে পানির জগ নিয়ে বিছানায় ঢেলে দিল। ইফাস লাফিয়ে উঠে দাঁড়ালো। কোটর ছেড়ে চোখ বেরিয়ে আসছে তার। রাগে কাঁপতে কাঁপতে বলল, এই মেয়ে, কি করলে তুমি এটা? পাগল নাকি তুমি? বিছানায় বাড়ি ফেলে গেল, এখন শুভ কোথায়? আল্লাহ, এই এই মাথা খারাপ মেয়েকে আমার কপালে লিখলে কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়েছিল, আমার বাপ মার চোখে এই মেয়ে পড়েছে। জেদ ধরে দাঁড়িয়ে আছে রায়া। ইফাসকে এসব বলতে দেখে বলল, উচিত করেছি। পাগল তুমি, এটা কেন বললে? আমাকে মাটিতে শোয়াবেন আর আপনি আরাম করে বেডে শোবেন, এটা তো হতে পারে না। তাই বেডে যেন কেউই থাকতে না পারে সেই ব্যবস্থা করে দিলাম। তোমাকে মাটিতে শুতে বলেছে কে? আপনি কি? আমি এই কথা কখন বললাম? সরাসরি বলেননি, কিন্তু বেড থেকে নেমে যেতে বলেছেন। ওরে আল্লাহ, আমি তো তোমাকে সাইড দিতে বলেছিলাম, মাঝখানে বসেছিলে তুমি। আমি ঘুমাতাম কোথায়? সেজন্য সরে যেতে বলেছিলাম। সত্যি এমন বলেছিলেন নাকি? কপাল চেপে ধরল ইফাজ। সে এতক্ষণ এই পাগল মেয়ের সাথে মানিয়ে নেবার কথা ভাবছিল। এর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে কথা বলতে চাচ্ছিল। সিরিয়াসলি সব ভুলে এর সাথে জীবন কাটাতে রাজি হয়ে যাচ্ছিল। অসম্ভব। এর সাথে মানিয়ে নেওয়ার আর প্রশ্নই ওঠে না। তার ছিল মেয়ে একটা, না বুঝে এটা কি করে ফেলেছে ভেবে মনে মনে আফসোস করছে রায়া। নিজের পায়ে নিজেই কোড়াল মারা হয়তো একেই বলে। এবার এই ছেলে ঠাস করে তার গালে একটা লাগিয়ে দিই। নিজের ভালো ভেবে আস্তে আস্তে ইফাজের সামনে থেকে কেটে পড়ছে রায়া। চুপচাপ সোফায় এসে ওপাশে মুখ করে শুয়ে পড়েছে, যেন ইফাজের চোখে পড়তে না হয়। তাকে দেখলে বদের হাড্ডি আরো রেগে যাবে। পুরো রোমে 2 মিনিট নীরবতা কাটার পর পানির ঝাপটায় ধর পড়িয়ে উঠে বসলো রায়া। ইফাজও কম যায় না, জগে বাকি পানি রায়ার উপর ঢেলে দিয়েছে সে। জবে ভিজে গেছে রায়া। রেগে চেঁচিয়ে উঠে বলল রায়া, পাগল আপনি, আমাকে ভিজিয়ে দিলেন কেন? দাঁত বের করে শেষে ইফাজ বলল, জি, 2 মিনিট আগেও ছিলাম না, কিন্তু আপনার পাল্লায় পড়ে আমাকে পাগল হতে হয়েছে ম্যাম। রাগে কাজ চলে যাচ্ছে রায়ার। আমাকে ভেজালেন কেন? ধরে নাও মনে এক ধরনের সব জেগেছিল তাই। রসিকতা করছে রায়ার সাথে। ওকে এবার বোঝো ঠেলার টাইপ হাসি ঝুলিয়ে রায়ার দিকে চেয়ে আছে। পাগল ছাগল লোক, এই শীতের রাতে ভেজা কাপড়ে সারা রাত কিভাবে থাকবো আমি? সেটা আমার বেড ভেজানোর আগে ভাবা উচিত ছিল। তুমি মনের সুখে সোফায় ঘুমাবে আর আমি গাধার মতো দাঁড়িয়ে রাত পার করবো নাকি? গাধা না, ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। ওই একই কথা, একটু এদিক ওদিক হয়ে গেছে শুধু। সোফা ভিজিয়ে দিলাম, এবার তুমি আমার মতোই দাঁড়িয়ে ঘুমাবে, আর নইলে দুজনই মাটিতে। আপনি একটা চরম ফাজিল লোক, অসভ্য জাহিল। জি, থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। ইফাজ কাভার থেকে চাদর আর কম্বল বের করে বিছানা থেকে বালিশ নিয়ে রায়ার পাশ কাটিয়ে ঘরের মাঝে এসে দাঁড়ালো। মেঝেতে চাদর আর কম্বল বিছিয়ে বিছানা করে নিল। রায়া ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফাজের কাণ্ড কাহিনী দেখছেন। রায়ের দিক এক পলক তাকিয়ে বালিশ রেখে হাতের ওপর মাথা ভর দিয়ে কাত হয়ে শুয়ে পড়ল।
আমার ব্যবস্থা আমি করে নিয়েছি, এবার তোমার রাস্তা তুমি দেখো। আরাম করে ঘুমাতে গেল ইফাজ। হতভম্ব রায়া বুঝতে পারছে না লোকটার আক্কেল জ্ঞান কিছু নেই নাকি। তাকে ভিজিয়ে দিয়ে নিজে ঘুমানোর ব্যবস্থা করে নিল। শীতে থরথর করে কাঁপছে রায়া। ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবে? এই রুমে তার নিজের আর কোনো কাপড়ও নেই। তার লাগেজটা ইভা আপু কোথায় রাখলো? রায়া উকি দিয়ে দেখছে সত্যি ইফাজ ঘুমিয়ে গেছে নাকি। দাঁড়িয়ে থাকো, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকতে কত মজার লাগে, এবার দেখো। ফাজিল মেয়ে, তোমাকে একটা সুযোগ দিতে যাচ্ছিলাম আমি, কিন্তু তুমি কি করতে? কিচ্ছু না বুঝে গাধামি করে বিছানায় পানি ঢেলে দিতে। এবার খোয়াও কোথায় ঘুমাবে? শীতে কাঁপুনি উঠে গেছে রায়ার। বেশ অনেকক্ষণ পর কাঁপতে কাঁপতে ইফাজকে ডাকলো রায়া। এই যে শুনছেন? ইফাজ সজাগই ছিল। ওপাশ ফিরে শুয়ে শুয়ে ভাবছিল রায়া এখন কি করবে। পাজেল মেয়েটার শিক্ষা হোক একটু। রায়া আবার ডাকলো, ঘুমিয়ে পড়লে নাকি? শুনুন না। ইফাজ এপাশ ফিরে রায়ার মুখের দিকে তাকালো। এ আমার ভীষণ শীত লাগছে, ভেজা কাপড়ে কাঁপছি, দেখছেন না? ডানগুলো উঁচিয়ে ইফাজ বলল। দেখছি, এখন আমি কি করতে পারি? রেগে গেল রায়া। কি করতে পারি মানে? আপনি আমাকে ভেজালেন, এখন আমার জ্বর এলে সব দোষ আপনার। আচ্ছা ঠিক আছে, ঘুমাই এবার, নাকি আরও কোনো দোষ দেওয়া বাকি আছে? রাগে রায়ের মাথা ফেটে যাচ্ছে। পানির চোখের দিকে তাকালো সে। না, খালি, এক ফোঁটাও নেই পানি। এই বদকে না ভেজালে কলিজা ঠান্ডা হবে না তার। ওয়াশরুম থেকে পানি এনে হলেও একে আজ রাতে গোসল করিয়ে ছাড়বে। রায়কে ওদিকে যেতে দেখে ইফাস বলে উঠল, ভুলেও এই কাজ করো না, তাহলে তোমার কপালে খারাপই আছে। পানি ঢালাঢালি আগে তুমি শুরু করেছো, শেষ কিন্তু আমি করব। এই জাহিল ছেলের সাথে বেশি উজানো ঠিক না। তাহলে আমাকে শুকনো কাপড় দেন, ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো? শীত লাগছে আমার। আপুকে ডাকো, তোমার লাগেজ আপু রেখেছে। রায় সত্যি ডাকতে যাচ্ছিল। ইফাস বলল, দাঁড়াও দাঁড়াও, আপুকে ডেকো না। রায় কপাল কুঁচকে বলল, কেন? আপু রুমে এলে বেড ভেজা দেখে যদি জিজ্ঞেস করে বেড সোফা কিভাবে ভিজলো, মাটিতে শুয়ে আছি কেন, তুমি বা ভিজলে কি করে, তখন কি বলবে? কি বলবো? সত্য বলবো। আমি বলবো আপনি আমাকে ভিজিয়ে দিয়েছেন। আর আমি বলবো বেড তুমি ভিজিয়েছো। আমি বলবো সোফায় আপনি পানি ফেলেছেন। কিছু ভাবলো ইফাজ, তারপর বলল, থাক, আর বলি বলার দরকার নেই। পাঁচশো রাতে স্বামী স্ত্রী ঝগড়া করে বেড সোফা আর বউ ভিজিয়েছো জানতে পারলে লোকে হাসবে। তার থেকে আপুকে না দেখে ওয়ার্ড্রোব থেকে আবার শার্ট প্যান্ট বের করে পরে নাও। সকালে সবার ঘুম ভাঙার আগে আমি তোমার লাগেজ এনে দেবো। এখন বাইরে যাওয়া লাগবে না, নিশ্চয়ই আপু টিয়াকে নিয়ে জেগে আছে। এখন বাইরে বেরোতে দেখলে হাজারটা প্রশ্ন করবে। প্রথমে রায়া আপত্তি জানালো, কিন্তু পরে সেও ভেবে দেখলো ইফাজ ঠিকই বলেছে। তাদের মধ্যে মিলমিশ নেই, এটা বাইরে জানানো ঠিক হবে না। ঝগড়া করেছে নিজেদের মধ্যে রেখে করবে, তাতে দুজনের পরিবারের চিন্তামুক্ত থাকবে। ওয়ার্ড্রপ থেকে ইফাজের শার্ট প্যান্ট বের করে নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে এলো। ইফাজ এবারও রায়ের দিকে না তাকিয়ে বলল, না ঘুমিয়ে বসে থাকতে মন চাইলে তুমি বসে থাকো, কিন্তু লাইট অন করে বসে থাকা যাবে না। আলো থাকলে আমি ঘুমাতে পারি না, আর তোমার মতো বেকারও না আমি, সকালে কাজ আছে আমার। রায়া মনে মনে বলল, এ কি কাজটাই না করে, আলুর কাজ। কি হলো, লাইট অফ করো। বাধ্য মেয়ের মতো কথা না বাড়িয়ে লাইট অফ করে দিল রায়া। 5 মিনিটের মতো অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। চোখ ভেঙে ঘুম আসছে। ভেজা বিছানায় শোয়া যাবে না। ইফাজের পাশে গিয়ে বসলো রায়া। ঘুমিয়ে গেছে নাকি বেটা? হালকা গলায় ডাকলো রায়া। একটু ওদিকে যান না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো নাকি? কি আজব লোক রে বাবা। জেগে থাকলেও ইফাজ কথা বলল না। সে জেগে আছে এটাও বলতো না। ঘুমের মধ্যে নড়ে যাবার মতন করে রায়াকে জায়গা করে দিল। ইফাজের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রায়া। এক টানে কম্বল পুরোটা নিজের কাছে নিয়ে এলো। পরে ভাবলো, না বাবা, যে খাটাস লোক, কম্বল না পেয়ে শীত লেগে ঘুম ভেঙে গেলে আমার ঘর মটকে রক্ত খাবে। আস্তে করে ইফাজের গায়ে কম্বল দিয়ে দিল। নিজেও ইফাজের কাছে ঘেঁষে এসে শুয়ে পড়লো। শব্দ করে হাসতে পারছে না ইফাজ। অনেক কষ্টে হাসি চেপে মনে মনে হাসলো। যাক, একটু হলেও ভয় পায়, তাহলে এটা এমন ভাব করে যেন কোনো কিছুতেই ভয় পায় না, তার ছিঁড়া ছাগল। রাত বাড়ার সাথে সাথে ওরা দুজনও ঘুমের দেশে পাড়ি নিল। রায়া ঘুমের মধ্যে ইফাজের হাতকে বালিশ বানিয়ে নিয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। ইফাজও ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে পরম আনন্দে স্বপ্ন সুখ দেখে মিটিমিটি করে হাসছে। সকালে ইফাজের ঘুম আগে ভাঙল। রায়া এখনো ছোট বেড়াল ছানার মতো গুটিসুটি মেরে ওর বুকের মধ্যে মাথা রেখে বেঘরে ঘুমোচ্ছে।
এক পলক স্থির দৃষ্টিতে ওর থেকে দেখে আস্তে করে বুকের ওপর থেকে ওকে সরিয়ে দিয়ে নিঃশব্দে উঠে গেল ইফাজ। বিয়ের পর কয়েকটা দিন এভাবে কেটে গেল। ইফাজ ভেবে নিয়েছে রায়া নিজ থেকে নতুন করে কোনো বাদরামি করলে তবে ইফাজও কিছু করবে, তার আগে ও রায়াকে ইচ্ছে করে জ্বালাবে না। ইফাজ নিয়ম করে অফিস যাচ্ছে, বাড়িতেও সবাইকে সময় দিয়েছে। সেদিন রায়াকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা ছিল। ইফাজ ব্যস্ত থাকায় আপুকে আর রায়াকে শপিং মলে ছেড়ে এসেছে। রায়াও ভদ্র মেয়ের মতো শ্বশুর শাশুড়ির সব কথা শুনে চলছে। মাঝে মাঝে মন খারাপ হলে বাবা মাকে গিয়ে দেখে আসছে, বাকি সময়টা নিউজের সাথে আড্ডা দিচ্ছে। কিন্তু তার মনে মনে কি চলছে এটা শুধু সেই জানে। বিয়ের রাতের কথা এখনো ভোলেনি সে। ইফাজ রাতে ভিজিয়ে দিয়েছিল তাকে, ঠান্ডায় কতক্ষণ কষ্ট করেছে এই সত্য তুলবেই রায়া। আজ সকালে ঘুম থেকে উঠে রায়ের মাথায় অস্থির একটা বুদ্ধি এলো। মনে মনে নাচতে নাচতে সকাল সকাল একগাদা কাপড় ভিজিয়ে বালতিতে করে ছাদে নিয়ে গিয়ে দেখে আসলো। ইফাজ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসেছে। রায়া আগে থেকেই বসেছিল। ইফাজ চেয়ার টেনে ওর পাশে বসলো। পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে মনে মনে রায়া বলল, অফিসে যাবার জন্য জামাই সাজ সেজে এসছে জাদু, ওয়েট করো না, তোমার সাজ ছুটে যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমি। ভেতরে ভেতরে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে রায়া। ইফাজ আর চোখে রায়াকে দেখলো। এর আজ আবার কি হলো? চোখের মধ্যে শয়তানির ছাপ ফুটে উঠেছে। নিশ্চয়ই মনে কোনো বাদরামি প্ল্যান করছে। আমার সাথে লাগতে আসলে গাড়ির চামড়া রাখবো না। এর পর দিন থেকে জ্বালাতন শুরু করেছে। এত ভদ্রলোক বলে মুখ বুঝে সহ্য করে যাচ্ছি। খাওয়া শেষ হলে ইফাজ উঠে পড়ল। মা, আমি যাচ্ছি। ইফু শোন, আজ একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। ইভার শাশুড়ি অসুস্থ, আমি আর তোর বাবা ওনাকে দেখতে যাব। রায়া একা বাড়িতে থাকবে, আজও তো দেরি করিস না। একা বাড়িতে ভয় পাবে মেয়েটা। মুখে বললেও মনে মনে বলল, আজ তো 12টার আগে বাড়ি ফিরছি না আমি। ভূত প্রেত আসলেও এই মেয়ে একা থাকলে ভয় পাবে না, বরং ভূতকে ভয় দেখিয়ে জমা নিয়ে ফেলবে। ইফাজ বেরিয়ে যেতে রায়া দৌড়ে এসে সিঁড়িতে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলো পায়ের শব্দ হচ্ছে, নেমে যাচ্ছে বরটা। এই বর 3 তলা থেকে নামতে নামতে আমি ছাদে চলে যেতে পারবো তো? যা জিরাফের মতো লম্বা পা, এক ধাপে 5 সিঁড়ি পেরিয়ে যায়। আর দেরি না করে রায়া ছাদের দিকে ছুটে গেল। ছাদে পানি ভর্তি বালতির কাছে এসে বুকে হাত রেখে হাঁপাতে লাগলো। এসে গেছি, বদরা অর্ধেক চলে গেল নাকি? উকি দিয়ে রাস্তার দিকে তাকালো, না যায়নি। বালতি হাতে নিয়ে ঠিক সময়টার জন্য দাঁড়িয়ে রইল রায়া। ইফাজ বের হয়ে রাস্তায় যাওয়ার সাথে সাথে বালতি কাট করে দিল। ঝপাং করে এক বালতি পানি ইফাজের মাথার গিয়ে পড়লো। রায়ার ওড়নাটা ওর মাথার উপর এমন ভাবে পড়লো যেন নতুন বউ ঘোমটা দিয়েছে। ওড়নার ভিতর দিয়ে ইফাজ উপরের দিকে তাকালো। ইফাজ দেখার আগেই রায়া সরে গেছে। রায়াকে না দেখলেও ইফাজ জানে এটা কার কাজ, তাকে দিয়ে এই কাজ হবে। ডান হাতে অফিসের ফাইলপত্রের ব্যাগ, বাঁ হাত থেকে মুখের ওপর থেকে ওড়না সরিয়ে এনে কিরমির করে উচ্চারণ করলো, রায়া, আমি তোমাকে ছাড়বো না। আমার সাথে বাদরামির ফল মোটেও ভালো হবে। এই অবস্থায় ভেজা কাপড়ে অফিসে যাওয়া সম্ভব নয়। ফ্ল্যাটে ফিরে এলো ইফাজ। রায়া আগে এসে শাশুড়িকে হাত করে রেখেছে। দরজার সামনে ইফাজের ডাক শুনে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালো রায়া। ইফাজ চেঁচাচ্ছে, রায়া, রায়া, বেরিয়ে এসো। এই মেয়ে, বেরিয়ে এসো বলছি। ইফাজের গলায় সত্যিকারের রাগের আভাস পেল রায়া। এই রাগ যে সে রাগ না, সামনে পেলে তাকে এক আছাড় মেরে ভর্তা করে দিতে দ্বিধা করবে না লোকটা। রায়া শাশুড়ির আঁচল ধরে বিরক্ত করে বলল, মা আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি বলছি। রায়াকে এত ভয় পেতে দেখে মা তাকে সাহস দিলেন, আমি জানি মা, তুমি ইচ্ছে করে কিছু করনি। ইপু তো শুধু শুধু রাগারাগি করে, এটা ওর অভ্যাস হয়ে গেছে, ভয় পেও না তুমি। ইফাজ এখনো গলা ফাটিয়ে ডাকছে, এই মেয়ে, বেরিয়ে এলে তুমি, নাকি আমি ঘাড় ধরে বের করে আনবো? মা ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বললেন, সারের মতো চেঁচাচ্ছিস কেন তুই? কি হয়েছে? কি হয়েছে আমাকে জিজ্ঞেস করছো তুমি? কি হয়েছে? তোমার আদরের বৌমাকে জিজ্ঞেস করো আবার কি হয়েছে। একটু আগে কি ঘটিয়ে এসে এখন তোমার পেছনে লুকিয়ে আছে। ও ইচ্ছে করে কিছু করেনি, ভুল করে হাত থেকে বালতি ফসকে পড়ে গেছে। এতে তুই এত চেঁচামেচি করছিস কেন? দেখ তো মেয়েটা কত ভয় পেয়েছে। অবাক হবার ভাব করলো ইফাজ। ভয় পেয়েছে? কি ভয় পেয়েছে মা? ইসরে, তোমার আদরের বৌমা আমাকে ভয় পেয়েছে? তা না তো কি, তুই মেয়েটাকে এভাবে ধমকালে ওর তো ভয় পাওয়া স্বাভাবিক। আমি বলছি
কিচ্ছু বলিস না ওকে, মনে থাকে যেন ইফু। মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল রায়া। বলতে লাগলো, হয় কত ভালো শাশুড়ি, আবার শাশুড়ি বা আপনাকে চুমু খেতে ইচ্ছা করছে। এই যাত্রায় আপনার জন্য বেঁচে গেলাম, নইলে এতক্ষণই আপনার বদ ছেলের হাতে আমার ইন্ধন ঢিলা হয়ে যেত। ইফাস রায়ের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, না না, কিছুই করবো না, একদম কিছু বলবো না। ভুল হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে, ওলে তুলে 2-3টা চুম্মা খাবো শুধু। রায়া মার পেছন পেছন যেতে লাগলো। বেঁচে গিয়েছে বলে হাসলো একটু। যখন দেখলো ইফাস তাকে দেখছে, আবার সাথে সাথে হাসি মুছে গেল। ভ্রু রাজিয়ে ইফাস নিজে নিজে বলতে লাগলো, খুব হাসি পাচ্ছে, ভেবেছো আমাকে জব্দ করতে পেরেছো? হাসো হাসো, আমিও দেখবো তোমার এই হাসি কতক্ষণ থাকে। একটু পরে বাবা বাড়িতে এলো। মা আপুদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যান। যাবার আগে রায়াকে বলে যান। ইফু তো আজ বাড়িতেই আছে, আর ভয় নেই তোমার। রায়া মনে মনে বলল, বাড়িতে আছে এটাই তো ভয় মা। আল্লাহ জানে আমাকে একা পেয়ে আপনার ছেলে কেমন প্রতিশোধ দেবে। একটু আগে যা করেছি তার কোনো ক্ষমা নেই। আপনার ছেলে তো মরে গেলেও ক্ষমা করবে না। রান্না করে রেখে গেছি, দুপুরে দুজনে খেয়ে নিও, রাতে আমরা চলে আসবো। আর আসতে না পারলে ফোন করে দিব। করুণ মুখ করে রায়া বলল, চলে আসবেন মা, থাকতে হবে না, একা একা আমার ভালো লাগবে না। মা হাসলেন, বললেন, তোর পাকলি, একা ভালো না লাগলে তোমার মার কাছে চলে যাব। আমি ইফুকে বলে যাব আজ না হয় তোমাদের ওখানে থাকবে। এই কথা শুনে রায়া খুশি হয়ে উঠল। যাক, বটটার সাথে একা একা থাকতে হবে না। মায়ের ওখানে থাকলে ইফাস কিছু করতে পারবে না, বেঁচে যাবে রায়া। রায়ার তো ভয়ে এতক্ষণ দম বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, মা বাবা চলে গেছে, ইফাস বাড়িতে নেই। দুপুরে গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো রায়া। মাথা থেকে তোয়ালে খুলে চুল মুছছিল। এমন সময় ইফাস ঘরে ঢুকে। ওকে দেখেই রায়ার গলা শুকাতে শুরু করে দিয়েছে। ইফাস সোজা এসে রায়ার পেছনে দাঁড়ালো। ঘুরে দাঁড়াতে গেলে ইফাসের সাথে ধাক্কা খেলো রায়া। শান্ত কণ্ঠে ইফাস বলল, তোমাকে না করেছিলাম আমার সাথে রাখতে এসো না। ভয় ভয়ে রায়া কিছু বলার চেষ্টা করলেও পারল না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি জানি সকালে যা করেছো তা তুমি ইচ্ছে করেই করেছো। ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। হাত ফসকে তুমি আমার মাকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। আচ্ছা ধরে নিলাম তুমি ইচ্ছে করে করবে। ছাদে তুমি কাপড় শুকাতে দিয়েছিলে, তাহলে তো বালতিতে শুধু ভেজা কাপড় থাকার কথা ছিল। শুধু শুধু এক বালতি পানি বয়ে ছাদে গেলে কেন? তুমি গেলেই বা বালতি নিচে রেখেই তো কাপড় ধুতে পারতে। তুমি পানি ভর্তি বালতি ছাদের রেলিংয়ের ওপর তুললে কেন? আর আমি বের হবার সাথে সাথেই বালতিটা তোমার হাতে ফসকে পড়ে গেল। আজব না? রায়া মনে মনে ভাবলো, এই রে, এই ছেলে এত গভীরে গিয়ে ভাববে কে জানে। বেটা আমার পুরো প্ল্যান ধরে নিয়েছে। এখন তো আমাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া বাকি আছে। ইফাস রায়ের ডান হাত ধরে বলল, বলেছিলাম পানি ঢালাঢালি তুমি শুরু করেছো, ওটা শেষ আমিই করব। এখন দেখো এর জন্য তোমার শাস্তি কি হয়। শাস্তির কথা শুনে রায়া পুরো চুপসে গেছে। তোতলাতে তোতলাতে বলল, সে শাস্তি কি করবেন আপনি? আমার সাথে মারবেন নাকি? দেখতেই পারবে কি করি। আমাকে পানিতে ভিজিয়েছিলে, এবার তোমাকে। কথা শেষ না করে ইফাস রায়াকে কোলে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে চোখের সামনে অন্ধকার দেখছে রায়া। যখন বলতো এই ছেলে যা খুশি করতে পারে, তখন হাত পা ছুটতে লাগলো। প্লিজ আমাকে মারবেন না, ছাদ থেকে ফেলে দিলে আমি সত্যিই মরে যাব। ইফাস এই পাগলের কোনো কথায় কান দিচ্ছে না। রায়কে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওকে নামিয়ে দিল। শাওয়ার ছেড়ে দিয়ে রায়কে ধাক্কা দিয়ে পানির নিচে দাঁড় করিয়ে দিল। কিছুই বুঝতে পারছে না রায়া, এই লোকটাকে আবার কেন গোসল করাচ্ছে। আমি তো একটু আগেই গোসল করেছি, আপনি আবার কেন আমাকে গোসল করাচ্ছেন? গোসল করাচ্ছি না, এটাই তোমার শাস্তি। দেখি কতক্ষণ পানির নিচে দাঁড়িয়ে থাকতে পারো। ভাগ্য ভালো আশেপাশে পুকুর নেই, নইলে তোমাকে পুকুর থেকে চুবিয়ে আনতাম। রায়ার ডান হাত এখনো শক্ত করে ধরে রেখেছে ইফাস। নিচে ফিরছে না, কিন্তু রায়াকে পানির নিচে দাঁড় করিয়ে রেখেছে। রায়ের সামনের দেয়ালে বা হাতে এমনভাবে আটকে রেখেছে যেন রায়া যেতে না পারে। রায়া ভাবল, পাগলের কাণ্ড, মাথা খারাপ লোকের শাস্তি এমন উদ্ভটই হবে। রায়ার কি? রায়াটা সারাদিন বুঝতে পারবে। ইফাস নির্বিকার দাঁড়িয়ে রায়াকে দেখছে। মেয়েটা অন্নগ্রহের প্রাণী নাকি? মনে ডর ভয় কিছু নেই, কত আনন্দ করে দিচ্ছে। চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখছে, সামনে আসা চুল পেছনে সরিয়ে দিচ্ছে, বা হাতে পানি নিয়ে খেলছে।
ডান হাত ছাড়বার একটু চেষ্টা করছে না। দেখতে দেখতে ঘন্টা 2 পার হয়ে গেল। এবার রায়ার একটু একটু শীত লাগছে। শীত না আসলে মাথা ব্যথা শুরু হয়েছে। বেশিক্ষণ ভিজলে ওর এমন হয়। এবার রায়া মুখ খুলল। হাতটা ছাড়বেন? ইভাস পরিষ্কার উত্তর দিল, না। শাস্তি কি এখনো শেষ হয়নি? ইভাস টিটকারি মেরে বলল, কেন, বেশতে ভালো লাগছে না? এতক্ষণ ভালো লাগছিল, এখন মাথা ব্যথা করছে। এবার উঠতে দিন প্লিজ, নইলে আমার জ্বর এসে যাবে। আসো, তখন আপনাকেই সেবা যত্ন করতে হবে। দেখা যাবে। আরো 30 মিনিট কেটে গেল। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে রায়ার। 2 শিরা ফেটে পড়তে চাইছে, চোখেও যেন কেমন ঝাপসা দেখছে। সরে যেতে চাইল রায়া। ইফাস ধাক্কা দিয়ে আবার পায়ের নিচে নিয়ে এলো। যেতে দিন প্লিজ। এবার ইফাস লক্ষ্য করলো মেয়েটার কথা কেমন অস্পষ্ট, যেন গলার জোর নেই। ঠোঁট নিচে হয়ে গেছে, ঠোঁট দুটো হালকা কাঁপছে, চোখ আধ বোঝা। বইটরে যাবে নাকি? ইফাস কিছু বলার বা করার আগেই রায়া ঢলে তার বুকের উপর পড়ে গেল। ব্যস্ত হয়ে রায়াকে ধরে ফেললো সে। এই মেয়ে, কি হয়েছে তোমার? রায়া, এই রায়া। জ্ঞান হারিয়েছে। ইফাস ওকে কোলে তুলে রুমে নিয়ে এলো। ভেজা কাপড়ে বিছানায় শুয়ে দিল। রায়ের অবস্থা দেখে মনে মনে নিজেকে ধমকাচ্ছে। একটু বেশি করে ফেলেছিস ইফাস। এখন ওর কিছু হয়ে গেলে সবার কাছে কি জবাব দিবি তুই? নিজের কাছেই বা মুখ দেখাবে কি করে? ও না হয় পাগল, তাই বলে তোরও ওর সাথে পাগল হতে হলো? পর মুহূর্তে আবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আমি জানতাম নাকি এমন কিছু হয়ে যাবে? এটা জ্ঞান হারাবে, এটা কে জানতো? কিছু হবে না ওর, সব ঠিক হয়ে যাবে। বিকেলে মা বাবা চলে এসেছেন। ইফাস এতক্ষণ বাড়িতেই ছিল। বাবা মা এসে পড়েছেন বলে বের হতে যাচ্ছিল। মা বললেন, রায়া কই? ওকে দেখছি না। ঘরে ঘুমাচ্ছে। ও, দুপুরে খেয়েছিস তোরা? তুই এবার এখন কোথায় বের হচ্ছিস? কাজ আছে একটু। ইফাস বেরিয়ে গেল। তার মনে মনে ভয় হচ্ছে তার ছিঁড়া মেয়েটা না আবার ঘুম থেকে উঠে মাকে সবকিছু বলে দেয়, তাহলে ইফাজের আর বাড়ি থাকা হবে না। মা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে। 10টার পর ইফাস বাড়িতে ফিরল। নিজের ঘরে গিয়ে রায়াকে দেখলো না। পাগল মেয়েটা নিশ্চয়ই মার কানে আমার নামে বদনাম করেছে। চেঞ্জ করে বেরিয়ে এলো ইফাস। মা কোথায়? রান্নাঘরে নাকি? ইফাস মাকে ডাকতে লাগলো। মা, ও মা। ঘরে থেকে মা জবাব দিলেন, কি হয়েছে তোর? চেঁচাচ্ছিস কেন? চল বাবা, মার আবার কি হলো? মায়ের ঘরে গিয়েও ইফাস রায়াকে দেখলো না। কোথায় গেছে মেয়েটা? বিকেলে তো রবি দেখে গিয়েছিল, ঘুমাচ্ছিল তখন। আস্তে আস্তে করে ইফাস বলল, রায়া কোথায় মা? ওর বাবা মার কাছে। কিছু বুঝতে পারলো না ইফাস। রায় চলে গেছে। কেন? কেন কি? হ্যাঁ, জ্বরে অজ্ঞান হয়েছিল মেয়েটা, আর তুই বলেছিলি ও ঘুমাচ্ছে। কোনটা ঘুম আর কোনটা অজ্ঞান হয়ে থাকা সেটাও বুঝিস না তুই? বউ ঘরে জ্বরে মরছে আর তুই বাইরে গিয়ে আড্ডা দিচ্ছিলি। এক দুপুরের জন্য রেখে গিয়েছিলাম, তাতেই এই অবস্থা। 2-3 দিন তোর সাথে মেয়েটাকে ছাড়লে ও হয়তো মরেই যেত। এতটা দায়িত্বহীন কিভাবে হতে পারিস তুই? ওর বাবা মা কি ভাববে? ভাববে আমরা হয়তো এখানে রায়ার খেয়াল রাখি না। 2 মিনিটের জন্য কিছু বলতে পারলো না ইফাস। সত্যি মেয়েটাকে ওই অবস্থায় একা রেখে যাওয়া ঠিক হয়নি। দুপুর থেকেই কপাল গরম ছিল। অনেক জ্বর এসেছে নাকি? অবাক হয়ে ছেলের দিকে তাকালেন তিনি। তুই আমারই ছেলে ইফু। নিজের বোনের সামান্য গা গরম হলে না খেয়ে ওর পাশে বসে থাকতি, আর এখন নিজের বউয়ের বেলায় এতটা কেয়ারলেস তুই। সে অন্যের মেয়ে, তাই এতটা অবহেলা? ভাবতেই আমার অবাক লাগছে। তোর সাথে ওই মেয়েটার বিয়ে দিয়েছি আমরা, তুই তো ওর যোগ্যই না।